আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আওয়ামী লীগ আর ফিরে আসবে না, নো মোর আওয়ামী লীগ। কাজেই আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা নেই। দাফন অর্থ কি? দাফন অর্থ মানে সমাধিস্থ করা। হিন্দু মতে চিতায় জ্বালিয়ে দেওয়া, মুসলমানদের ধর্ম মতে জানাজা পড়ে তারপর কবরস্থ করা, এটিকে বলা হয় দাফন। আমাদের দেশে দাফন কাফন এই কথাটা খুবই ব্যাপকভাবে প্রচলিত। আপনি তো মুসলমান হন, তাহলে দাফন কাফনের আগে আপনাকে কতগুলো আনুষ্ঠানিকতা করতে হবে। এক নম্বর, আপনাকে মরতে হবে। ইউ হ্যাভ টু ডাই। আপনাকে মরতে হবে। দুই নম্বর হলো যে মরার পরে মুসলমান ধর্ম অনুযায়ী আপনাকে গোসল করাতে হবে, পাক পবিত্র করতে হবে, আতর ঠাতর মাখাতে হবে। তিন নম্বর হলো আপনার জানাজা হবে। ও ও আপনাকে গোসল করার পর আপনাকে কাফন পরানো হবে, কাফনের কাপড় পরানো হবে। তারপর জানাজা হবে। জানাজার পরে আপনাকে কবরে যখন রাখা হবে ওটাকে বলা হয় দাফন। এখন সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে কোথায়? দিল্লিতে। এই কথাটার ভাব সম্প্রসারণ করব। এখন ধরুন, আওয়ামী লীগ তো একটা দল নয়, আওয়ামী লীগ কোনো ব্যক্তি নয়, আওয়ামী লীগ শেখ হাসিনা নয়, ইভেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু নয়। আওয়ামী লীগ হলো একটা বিশ্বাস, এ বিলিভ, যেটা এদেশের ৬ কোটি মানুষ মস্তিষ্কে এবং মনে ধারণ করেন। তাহলে মস্তিষ্ক যদি ৬ কোটি হয় আর মনও ৬ কোটি, তাহলে ১২ কোটি। এই ১২ কোটি মানে ৬ কোটি মন আর ৬ কোটি মস্তিষ্ক কবে মরল? তারপরে কে তাদেরকে মারলো? একসাথে কিভাবে মরলো? কি এদের কি ডায়রিয়া হয়েছে? এদের কি যাকে বলা হয় পোলা ওঠা হয়েছে, গুটি বসন্ত হয়েছে, করোনা হয়েছে? এদেরকে চিকেন পক্স, যেটাকে আমরা গুটি বসন্ত বলি, সেটা চাইতে গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ ঠিক বলে বিধ্বংসী, সেটা হলো একটা সময় যেটা গ্রামের পর গ্রাম সে হার্ট ছিদ্র হয়ে যেত, একটা অসুখ। সেই অসুখটা এখন আর নাই। তো সেই অসুখটা হলো কিনা, সেই মহামারী অসুখটা হলো কিনা, তাহলে এই জিনিসটা মানে মরল কি করে? নম্বর ওয়ান। অর্থাৎ যদি আপনি আদর্শ এবং যাকে বলে একটা চিন্তা ধরেন, বিশ্বাস ধরেন। দুই নম্বর হলো যে এই আওয়ামী লীগের যে বিশ্বাস এবং যে আদর্শ এবং যে নীতি, সেটা জয় বাংলা হোক, তারপরে জয় বঙ্গবন্ধু হোক, শেখ হাসিনা হোক, বাংলাদেশি মানে বাঙালি জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতা হোক, মুক্তিযুদ্ধ হোক, মানে এই যে তার যে অনেকগুলো ন্যারেটিভ রয়েছে, আদর্শ রয়েছে। প্রথমত আওয়ামী লীগ এটা বিশ্বাস। আওয়ামী লীগ নাম শুনলে, নৌকার কথা দেখলেই মানুষের মনের মধ্যে একটা নাচন তৈরি হয়ে যায়, মস্তিষ্কের নাচন তৈরি হয়ে যায়। এটা একটা পার্ট। সেকেন্ড হলো এটা মরলো কি করে, দিস ইজ মাই কোশ্চেন। সেকেন্ড হলো এটা যে আদর্শ, আদর্শের কতগুলো যাকে বলা হয় নাম্বার আছে। বললাম যে এটা যেমন মুক্তিযুদ্ধের আদর্শ, জাতীয়তাবাদের আদর্শ, রাজনৈতিক আদর্শ। তারা গরিব মানুষের রাজনীতি করে, মেহনতি মানুষের রাজনীতি করে, প্রান্তিক জনগোষ্ঠী মানুষ করে। এখন আপনি বাংলাদেশে ধরেন যত রিক্সাওয়ালা আছে, 90% রিক্সাওয়ালা আওয়ামী লীগ করে। যত মজুর আছে, মোটে আছে, মেথর আছে, নাফিত আছে, ধোপা আছে, 90% আওয়ামী লীগ করে। এদেশের যত দলিত সম্প্রদায় রয়েছে, উপজাতীয় সম্প্রদায় রয়েছে, 90% আওয়ামী লীগ করে। হিন্দু সম্প্রদায় 90% আওয়ামী লীগ করে। এই মানুষগুলো তারা কোনো আদর্শ বুঝে না, এটা তার বিশ্বাসে লালিত হয়। আর এদেশের কবি, সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, এখন সবাই, বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে।
তো এদের যে অ্যাক্টিভিটি, এদের যে কর্মকাণ্ড আদর্শের ভিত্তিতে, তার কি মরণ হয়েছে? এরা কি এখন জয় বাংলা আন্দোলিত হয় না? এরা কি এখন ৩২ নম্বরে যেতে চায় না? এরা কি শেখ হাসিনার কথা শুনে রোদন করে না? এরা কি সকাল বিকাল খোঁজ নেয় না আওয়ামী লীগ আবার কবে আসবে? এখানে মরণ হলো কোন জায়গাতে আপনি তো বলেন। ৩ নম্বর হলো আওয়ামী লীগ তো একটা ইতিহাস। সেই ইতিহাসের ধারাবাহিকতায় ১৯৫৪ সন, সেই ইতিহাসের ধারাবাহিকতা ৫২ থেকে শুরু করেন, ১৯৫২ এবং এই যে ছাত্রলীগ আমরা বলি, ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের চেয়ে পুরনো সংগঠন। তো ছাত্রলীগ শুরু হয়েছে সেই কি বলে পাকিস্তান জমানা থেকে। সেই পাকিস্তান জমানা থেকে প্রথমে ছাত্রলীগ, তারপরে আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ, তারপরে ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন। এই যে একটা সুদীর্ঘ ইতিহাস, পরতে পরতে তারা তৈরি করেছে একটা সফলতার আর একটা ব্যর্থতার, একটা কলঙ্কের আর একটা হলো সাফল্যের। মুক্তিযুদ্ধে যেভাবে তাদের সফলতা, বাকশাল তাদের ব্যর্থতা। এদেশের বহু সফলতার সূতিকাগার যেভাবে আওয়ামী লীগ, তদ্রুপ বহু ব্যর্থতার সূতিকাগার তারাই এই মন্দ কাজগুলো শুরু করেছে। ইতিহাস আপনি কিভাবে দাফন করবেন? ইতিহাস তো কখনো দাফন করা যাবে না, ঘুরে ফিরে নামগুলো আসবে। আপনি মেট্রো রেলকে কিভাবে দাফন করবেন বলেন? ৩০০ ফিটকে আপনি কিভাবে দাফন করবেন? আপনি সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র এটাকে কিভাবে দাফন করবেন? হাউ ইট ইজ পসিবল? কি করে করবেন আপনি বলেন? ফলে অ্যাজ এ হোল এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলছেন, আলটিমেটলি এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, এই কথাগুলো বিএনপির পক্ষে চলে যাচ্ছে, এই কথাগুলো ভারতের পক্ষে চলে যাচ্ছে। এবং তিনি যত বেশি অ্যাকশন দেখাবেন, এই সমস্ত ব্যাপারে যত নেতিবাচক কথাবার্তা বলবেন, ততই তাকে সবাই সালাউদ্দিন বলবে, ততই তাকে সবাই শিলং সালাউদ্দিন বলবে, ততই তাকে সবাই ভারতের এজেন্ট বলবে। এবং এটা তার কপাল খারাপ। তিনি বুদ্ধিমান মানুষ, সাহসী মানুষ, জীবনে সফলতা পেয়েছেন বহু ক্ষেত্রে। কাজেই এই সফলতার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তার দলের এই সেম কথাগুলো যদি আওয়ামী লীগ দাফন কাফন হয়েছে, এটা যদি গয়েশ্বর বাবু বলতেন, সবচেয়ে কম সমালোচনা হবে। এ ধরনের কথা যদি মির্জা আব্বাস বলতেন, ইভেন মির্জা ফখরুল সাহেব বলতেন, তাহলে ওটার একটা ইফেক্ট থাকতো। কিন্তু সালাউদ্দিন সাহেব যদি এই কথাগুলো বলেন, কোনো অবস্থাতেই এটা বিএনপির জন্য, আমাদের রাজনীতির কারোর জন্য এটা ভালো ফলাফল বয়ে নিয়ে আনবে না বিএনপির জন্য। দ্বিতীয়ত হলো যে যখন আপনি আওয়ামী লীগের চ্যাপ্টারটি ক্লোজ করতে চাচ্ছেন, ধরুন আপনার কথা, সালাউদ্দিন সাহেবের কথা আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে আওয়ামী লীগকে ভুলে গেলাম যে আওয়ামী লীগ এখানে নো মোর, আমাদের দরকার নেই। এখন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নাহিদ ইসলাম, শেখ হাসিনার পরিবর্তে নাহিদ ইসলাম। প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং প্রধান রাজনৈতিক দল। আগামীতে আমাদের ফাইট করতে হবে এনসিপির সঙ্গে, এবং এনসিপি আগামীতে সরকার গঠন করবে। এটা অপশন। আওয়ামী লীগ থাকা মানেই তো বিপ্লবের শক্তি হিসেবে ১ নম্বরে চলে আসবে এনসিপি। আচ্ছা, দ্বিতীয় যে শক্তি সেটা আসবে কারা? জামাত। তো জামাত দ্বিতীয় শক্তি। জামাতকে আমরা প্রথম শক্তি আমি এখানে বললাম না। এর কারণ হলো যে আজকে যে বিষয়টি নিয়ে সবাই টানাটানি করছে, টানাটানি করছে বিপ্লব নিয়ে, জুলাই আগস্ট বিপ্লব নিয়ে। বিএনপি টানাটানি করছে, জামাত টানাটানি করছে, কিন্তু সবাই জানে যে এটা এনসিপির সম্পত্তি। তো কাজেই এই বিপ্লবটি যদি সফল হয়, আওয়ামী লীগ যদি আসলে কবরে চলে যায়, তাহলে এই বিপ্লবের ফলে তো চলে গেল। বিএনপি বা জামাত তো আসলে আওয়ামী লীগের একটা পশম স্পর্শ করতে পারেনি। সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোক বড় বড় কথাবার্তা বলছেন, তারা তো আওয়ামী লীগের জমানায় একটা শব্দ করতে পারেননি। আমি এই জমানাতে যে কজন লোক খুব স্ট্রেট ফরওয়ার্ড হইতে কথাবার্তা বলছেন, বয়সে ছোট কিন্তু নির্ভেজাল কথাবার্তা বলছেন, আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। তাকে বাংলাদেশের দ্বিতীয় তারেক রহমান হিসেবে অভিহিত করা যেতে পারে। তো
আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান বিভিন্ন টকশোতে গিয়ে যে কথাগুলো বলছেন, এটাই হলো রিয়ালিটি, এটাই হলো বাস্তবতা। তিনি জুলাই নিয়ে যে কথা বলছেন, ৩২ নম্বর যে কথা বলছেন, আজকের বাংলাদেশ নিয়ে যে কথা বলছেন, তিনি পিনাকিকে নিয়ে যে কথা বলছেন, আমার দেশের মাহমুদুর রহমান জামাতকে নিয়ে যে কথাগুলো বলছেন, এটা হলো একেবারে বাস্তব। এর সে কোনো বাস্তব কথা নেই। আমার কাছে মনে হয় যে যদি নম্বর দিতে হয়, তাহলে ১ নম্বর বাংলাদেশে এই মুহূর্তে সত্যবাদী হিসেবে, নির্ভীক কথা হিসেবে এবং নির্ভেজাল কথা হিসেবে এই সাম্প্রতিক 2 বছর নিয়ে, এর আগের কথা বাদ, এই 2 বছর নিয়ে যারা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলছে, একদম নিরপেক্ষ, তার মধ্যে জনাব তারেক রহমান প্রধান, মানে আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান। তো যদি আপনি জুলাইকে মূল্যায়ন করতেছেন, তাহলে এই তারেক রহমানের জন্যই আজকে বিএনপি ক্ষমতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য না। ইভেন তারেক রহমান সাহেব, যিনি আমজনতার সভাপতি, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান হাসনাত, সার্জিস, অন্যান্য যারা আছেন তারা প্রথমত আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলেন, তারা ডিজিএফআই এর কবলে চলে গেলেন, তারা যেটা বললেন যে এখন যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী, আমরা না। তো ওই প্রেক্ষিতে এই আমজনতার সভাপতি জনাব তারেক রহমান তিনি আন্দোলনের নেতৃত্বে চলে এলেন এবং আস্তে 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 সাধারণ মানুষ সম্পৃক্ত হলো।